কলকাতায় ফের বেপরোয়া গতি প্রাণ কাটল এক ব্যক্তির। ঘটনাস্থল কালিকাপুর মোড় এবং রুবি মোড়ের মাঝখানের এলাকা। আজ ভোরে অ্যাপ নির্ভর মোটরবাইকের চালক মহিলা যাত্রী সমেত যাচ্ছিলেন এবং আচমকায় মেট্রোর পিলারে ধাক্কা মারেন। দুর্ঘটনায় মোটরবাইক চালক এবং আরোহী দুজনেই আহত হন। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মোটরবাইক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শহরে ফের বেপরোয়া গতির বলি এক। ঘটনাস্থল কসবা ট্রাফিক গার্ডের অন্তর্গত কালিকাপুর এবং রুবি মোড়ের মাঝামাঝি অংশে। আমরা যে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে রয়েছি সেই মেট্রো স্টেশনের কাছে অ্যাপ নির্ভর একটি বাইক, সেই বাইকটি কিন্তু একজন মহিলা যাত্রীকে নিয়ে একেবারে কালিকাপুরের মোড়ের দিক থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল সে বাইক চালক তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং তারপরেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে সেই বাইকটি। যেটা দেখা যাচ্ছে যে এখানে অ্যাপ নির্ভর বাইকের সেই গাড়ির নাম্বার প্লেট পড়ে রয়েছে এবং সামনে প্রবীরকে বলবো দেখাতে যে সামনে মেট্রোর এই যে পিলার রয়েছে সেই পিলারেই কিন্তু ধাক্কা লাগে বাইকটি এবং বাইকটি সজোরে এসে ধাক্কা মারে এই মেট্রোর পিলারে। এখনো পর্যন্ত বাইকের ভেঙে থাকা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং যেই সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় কিন্তু রীতিমতো গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল, বাইকের গতিবেগ অত্যন্ত বেশি ছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ভোর 5:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কালিকাপুর এবং রুবি মোড়ের মাঝামাঝি অংশে মেট্রো স্টেশনের নিচে মেট্রো পিলারের সঙ্গে ধাক্কা লেগে শেহনাজ হুসেন নামে 30 বছর বয়সী সেই বাইক চালক সে গুরুতর আহত হয় এবং তার পিছনে বসে থাকা যে যাত্রী, মহিলা যাত্রী, তারও আঘাত লাগে এবং তৎক্ষণাৎ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কসবা ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসাররা তারা এসে পৌঁছন এবং তারা এই দুজনকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বাইক চালক শেহনাজ হোসেনকে মৃত বলে ঘোষণা করে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনা কিভাবে ঘটলো, বাইকের গতিবেগ কত ছিল, সমস্ত বিষয়টা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। জেলায় জেলায় ডিম প্রতিবাদ অব্যাহত। হারোয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। আর অন্যদিকে হুগলির শ্রীরামপুরে ডিম ছোড়া নিয়ে হুঁশিয়ারি পুলিশের। এই প্রেক্ষিতেই এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। পালা বদলের রাজ্যে পাতের ডিম উঠে এসেছে হাতে, পুষ্টির আধার হয়ে উঠেছে ক্ষোভ প্রকাশের হাতিয়ার। মঙ্গলবার সেই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার হারোয়ায়। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম জুতো ছুড়ল ক্ষিপ্ত জনতা। তোলাবাজি, দাদাগিরি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হারোয়া থানার চণ্ডীবাড়ি এলাকার তৃণমূল নেতা তপন পাত্রকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার বাসিন্দারা। চোর চোর স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে গ্রেফতার হয়েছেন পিয়ারাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন বর। থানা থেকে বের করার আগে ধৃতকে যাতে কেউ ডিম না ছোড়ে তার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করে দেন শ্রীরামপুর থানার আইসি। পুলিশ কাজ করতে বাধা দেওয়া যাবে না, যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। দাদা আপনাকে কেন ধরলো জানেন না? হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ বলছে, দুর্নীতি রয়েছে, প্রচুর অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ডিম ছোড়া নিয়ে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার দানিশ ফারুকি নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে, ডিম ছুড়লে কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, রাজ্য সরকার এই ধরনের কাজ সমর্থন করে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেফতার ও আটক করা হচ্ছে। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, বিষয়টা এক দুজনকে গ্রেফতার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রইল?
এই প্রসঙ্গে এদিন হাইকোর্টে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন ডিম ছুড়তে সরকার কি পদক্ষেপ নিয়েছে? এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে? কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? কি এটা বন্ধ হওয়া উচিত। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সমীরণ পাল, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়ে বাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল 82 সিক্কার চর। আমরা বরযাত্রী কোন যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় থ্রেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়ার। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর 8 কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালীর পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন 2টি বন্দুক এবং 30 রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। চলে আসছি পরের খবরে। তারাতলায় বিপর্যয়ের নেপথ্যে বেশ কয়েকটি গাফিলতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে তুলে ধরেছে কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্ঘটনার পর নির্মীয়মান বিল্ডিংগুলির প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে নির্মীয়মান বিল্ডিংয়ে গিয়ে নথি খতিয়ে দেখল অডিট কমিটি। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু মিছিল। রোজগেরে সদস্যদের হারিয়ে অকুল পাথারে বহু পরিবার। আর তাদের কান্নায় যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো, এই বিপর্যয়ে দায় কার? কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল? এই আবহে কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা। কলকাতা পুরসভার তরফ থেকে এইখানের যে প্রজেক্ট রয়েছে তারাতলার, সেটা দেখার পর যে রিপোর্ট জমা হয়েছে তাতে বেশ কয়েকটা গাফিলতির কথা উঠে এসছে। যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন স্ট্রাকচার ওয়াজ ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টিল ফ্রেম, সেটা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে ইমপ্রপার রিইনফোর্সমেন্ট কংক্রিট উইথ নট প্রপার থিকনেস। 3 নম্বরে যেটা বলা হচ্ছে দি ডিস্টেন্স বিটুইন স্টিল কলাম ওয়ার ওয়াইডার অ্যান্ড deviated from the sanction plan. আর চতুর্থ বলা হচ্ছে যে মুভ ওভার দ্য স্টিল ফ্রেম স্ট্রাকচার ইজ নট অ্যাজ পার স্পেসিফিক সাইজ। এই 4টে পয়েন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল, যে প্ল্যানের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর উপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাৎ তুলনামূলকভাবে বেশি ছিল।
ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায় সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে। এইভাবে আমাদের স্টিলের ভার্টিক্যাল মেম্বারগুলোকে আমরা প্রথমে দাঁড় করাই, তারপর ওর সাথে কানেকশন করে দিই হরাইজন্টাল মেম্বারগুলোকে। তারপর ওর উপর কি হয় যে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে প্রোভাইড করি এবং তার উপর আমরা কংক্রিটিং করি। এবার ধরুন আপনার আইএসএমবি 500 দরকার, আপনি করে দিয়েছেন কত 300, তার মানে এটা কমে গেল, 500-এর জায়গায় 300 হয়ে গেল, ছোট হয়ে গেল, তার মানে এটাকে আমরা বলি ইনএডিকুয়েট মেম্বার। এবার এডিকুয়েসি যদি বলতে হয় তাহলে আমাদের হচ্ছে যতটা দরকার ততটা প্রোভাইড করা হয়নি অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মীয়মান বিল্ডিং এর প্ল্যান অডিট করার জন্য কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। মঙ্গলবার সাউথ ক্যানেল রোডে সিদ্ধা গ্রুপের একটি নির্মীয়মান বিল্ডিং এ গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন অডিট কমিটির সদস্যরা। তারাতলা বিপর্যয়ের পরে শহর জুড়ে যে সমস্ত বিল্ডিং কোথাও বিপজ্জনক অবস্থাতে রয়েছে কিনা বা অনুমোদন সঠিকভাবে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে অডিট টিম কিন্তু এসেছিল এই বেলেঘাটা 33 নম্বর ক্যানেল সাউথ রোডের সিদ্ধা অ্যাপার্টমেন্ট, এবং সেই সিদ্ধা অ্যাপার্টমেন্টের একটা নির্দিষ্ট বিল্ডিং সেখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে রয়েছে। সেখানেই এই অডিট যে কমিটি তারা এখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ, দমকল বিভাগের আধিকারিকেরা এবং কলকাতা পুরসভার যারা রয়েছেন বিল্ডিং বিভাগের তারাও কিন্তু এখানে রয়েছেন। সমস্ত নথিপত্র তারা খতিয়ে থাকেন, ইন্সপেকশন করেন এবং সেই ইন্সপেকশন করার পরে যেটা জানা যাচ্ছে যে এই অডিট রিপোর্ট কমিটি তারা একটি রিপোর্ট কলকাতা পুরসভাকে সাবমিট করবে। নির্মীয়মান সব বিল্ডিং এর প্ল্যান খতিয়ে দেখে হাই পাওয়ার কমিটির কাছে রিপোর্ট দেবে অডিট কমিটি। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই ফের কাজ শুরু করা যাবে। অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় এবার হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলছেন বিদেশে পালাতে পারেনি, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। কুণাল ঘোষ বলছেন সব নেতারাই যার যার মতো করে আছেন। দল ভেঙে টুকরো টুকরো, দলের ভেতরে বাইরে সমালোচনা, নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল, আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন,
এবং তাতে যদি কেউ উপকার পায় সেটা ভালো না। আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.